হ্যাঁ, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাসটা হবে তোমাদের ম্যান্ডেলার উপর, সরি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আমি লেসনটা দেখাই তোমাদেরকে। এই সবাই ভয়েস শুনতেছো? তোমার কে আছো? মুনতাসির তো শুনতেছো? সোহেল, সোহেল ভয়েস শোনা যায়? সোহেল ভয়েস শোনা যায়? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যায়। রহমতুল্লাহ। চৈতি, চৈতি ভয়েস ক্লিয়ার। তারপর সাত ভয়েস ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, থ্যাংক ইউ। সাত, তারপর সামিন ফুয়াদ, সামিন ফুয়াদ ভয়েস ক্লিয়ার আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। দেখো, আজকে ক্লাসের শুরুতে তোমাদেরকে একটা চমকপ্রদ বিষয় আমি দেখাবো। চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সবাই যেহেতু অ্যাম্বিশাস, সবাই তো প্ল্যান নিয়ে আসছি, একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি। এতদিন আমি বলে গেছি ভার্সিটির জন্য আমাদেরকে এটা করতে হবে, ওটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি আমরা বলে গেছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা সিলেবাস দিয়ে দিব, তোমাদের এডমিশনের জন্য একটা সিলেবাস দিয়ে দিব। তো সিলেবাসটা একটু দেখো সবাই, যে গতদিনও আমি কোথায় কলেজে ক্লাস নিয়েছিলাম, গতদিন কলেজে ক্লাস নিয়েছিলাম যে সেকেন্ড ইয়ারে। তো এইখানে দেখো, বিগত বছরগুলো থেকে তোমার প্রশ্ন আসে। 70% কোয়েশ্চেন কি হবে? রিপিট হবে। আবার বলছি, বিগত বছর থেকে 70% কোয়েশ্চেন রিপিট হবে, বিগত বছরগুলো থেকে বা বিগত ইয়ারের কোয়েশ্চেন থেকে। তো কোয়েশ্চেন রিপিট হবে, ভালো কথা, আমরা বুঝলাম, ভালো কথা, কিন্তু আমাদের সিলেবাসটা কি? যেমন ধরো, এই এই যে বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সামনে দেখতেছো, অ্যাপেক্স এর বই, ওয়ালিউল্লাহ চৌধুরী লিখেছে। তো এখানে সবগুলো মোটামুটি একটু আলোচনা করা আছে, কিন্তু বিগত বছরের কোয়েশ্চেন গুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওরা খুব সুন্দর করে এখানে দিছে। খুব মানে আহ, ভালো করেই দিছে আর কি। তো দেখো এখানে, যে আমরা আমাদের প্ল্যান ছিল কি, আমরা কম্বাইন করে পড়বো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কম্বাইন করে পড়বো। আবার বলেছি কি, এডমিশনের ব্যাপারটা আমরা কম্বাইন করে পড়বো। হ্যাঁ, একসাথে যেন আমাদের একসাথে দুই পাখি মারা যায়। এইচএসসি তেও যেন ভালো রেজাল্ট আসে, তারপর আমাদের যেন ইউনিভার্সিটি প্রিপারেশনটা হয়ে যায়। তো ইউনিভার্সিটি বা মেডিকেল, বুয়েট চুয়েট যা বলি, সেখানে প্রিপারেশনটা যেন হয়ে যায়। তো তোমরা ব্যাপারটা লক্ষ্য করো, আমাদের সিলেবাস কি, মেডিকেল বা বুয়েট বা ইত্যাদি ইত্যাদি, এখানে আমাদের সিলেবাসটা কি? তো সিলেবাসটা দেখো সবাই, যে আর্টিকেল, প্রথমত আর্টিকেলের উপর প্রিপারেশন নিতে হবে। দেখো এইখানে এই বইটাতে আর্টিকেল সম্পর্কে আলোচনা করো, ওটা প্রায় 12 থেকে 13 পৃষ্ঠা আলোচনা করছে। এই আর্টিকেল সম্পর্কিত আলোচনাগুলো 12 থেকে 13 পৃষ্ঠা ওরা আলোচনা করছে। এই যে এইখানে দেখো, এইখানে কয়েক পৃষ্ঠা তারা কি দিল, ও, কয়েক পৃষ্ঠা বিস্তারিত আলোচনা দিছে, তারপর তার প্রশ্নগুলো দিয়ে দিছে। হ্যাঁ, টোটাল 12 পৃষ্ঠা। এরপরে যাই ডিগ্রি অথবা ন্যারেশন। আর্টিকেল কিন্তু ফার্স্ট সেকেন্ড ইয়ারের সিলেবাসে আছে, কিন্তু যারা সেকেন্ড ইয়ারে
ওই যে 21 সালে যারা পরীক্ষা দিবে আর কি, ওদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেলটা নাই। তো আর্টিকেল না থাকলে কি হবে, এটা তো ইউনিভার্সিটিতে আসবে। সুতরাং না থাকলেও 21 সালের পরীক্ষার্থীরা এটা কমপ্লিট করে ফেলবে। 22 সালের তো আর কথাই নাই, 22 সালের তো কোনো শর্ট সিলেবাস নাই। আর্টিকেলের পরে যে সিলেবাসটা দেখো সেটা হচ্ছে ডিগ্রি অথবা নেরেশন আসবে। ডিগ্রি অথবা নেরেশন থেকে প্রশ্ন আসবেই আসবে, যে কোনো জায়গায় আসবে, সেটা হোক মেডিকেল হোক, বুয়েট হোক, ঢাবি হোক, সিইউ হোক, ইত্যাদি ইত্যাদি সব জায়গায় আসবে। তারপরে অ্যান্টোনিম তো আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি। অ্যান্টোনিমের প্রমাণ আমরা পাইছি না, মেডিকেলে তো প্রায় 4 থেকে 5 মার্কস ছিল, 4 to 5 মার্কস সিনোনিম অ্যান্টোনিম থেকে দেয়। শুধুমাত্র এই পার্টটা কমপ্লিট করলেই তুমি মেডিকেলে, এই যে মেডিকেলে তুমি 4 থেকে 5 মার্কস পাবা, এই যে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমের পার্টটা। আমি আজকে তোমাদেরকে আরো একটা বিষয় দেখাবো, আরো একটা প্রমাণ দেখাবো যে আহ, বিগত বছরের প্রশ্নগুলো থেকেই কিন্তু এই যে 2021 সালের মেডিকেলের যে পরীক্ষা হয়েছে ওখানে কিন্তু প্রশ্ন আসছে, ওয়ার্ড কমন আসছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যান্টোনিম এটার উপরও আমাদেরকে এই যে এই এক্সারসাইজ গুলো করে ফেলতে হবে, যে কত পেজ পর্যন্ত, 35 পেজ পর্যন্ত। এরপরে দেখো পার্টস অফ স্পিচ, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলোর কোনো সংক্ষিপ্ত সিলেবাস নাই। এই যে পার্টস অফ স্পিচ, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রেপোজিশন। পার্টস অফ স্পিচ তো আমাদের বেসিক একটা বিষয়। পার্টস অফ স্পিচ মানে স্পিচের পার্ট কয়টা, পার্টস অফ স্পিচ কয়টা, স্পিচের পার্ট কয়টা, 7টা না, 7টা। তারপর ফ্রেজ এন্ড ইডিয়মস, এই সেকেন্ড ইয়ারে আছে, এই ইয়ারটা ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, সেকেন্ড ইয়ারে প্রেপোজিশনও আছে, অর্থাৎ গ্রামারে আর কি, গ্রামারে প্রেপোজিশন আছে। এটাও আমাদেরকে কি এখন থেকে আমাদের এগুলো মুখস্থের বিষয়, এগুলো কিন্তু এখন থেকে আমরা পড়া শুরু করে দিব, যাতে করে আমাদের এইচএসসির পরে আমাদেরকে যেন কান্নাকাটি করতে না হয় ইংলিশ নিয়ে। অন্যদের থেকে লিস্ট ইংলিশ যেহেতু পড়তেছে, ইংলিশে ইনশাল্লাহ কি এগিয়ে থাকবা। তো ফ্রেজ এন্ড ইডিয়মস এর এক্সারসাইজ আছে, এগুলো এগুলো হচ্ছে কি বিগত বছরের কোয়েশ্চেন। এরপরে প্রেপোজিশন, দেখো প্রেপোজিশনের এগুলো হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন এক্সারসাইজ। তারা 31 পৃষ্ঠা পর্যন্ত দিছে, টোটাল 31 পৃষ্ঠা পর্যন্ত তারা দিছে। তো এরপরে দেখো যে স্পেলিং, সিনোনিম এবং টেন্স, এখান থেকেও স্পেলিং থেকে 7 পৃষ্ঠা, এগুলো সব বিগত বছরের কোয়েশ্চেন। সিনোনিম এগুলো 16 পর্যন্ত গেছে, এবং টেন্স থেকে যে কোয়েশ্চেন গুলো, এগুলো তো বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করতে হবে, এগুলো সব তোমাদেরকে ধাপে ধাপে আমি সব দেখিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে এই যে এই দেখো ট্রান্সফরমেশন, সিলেবাসের আরেকটা ট্রান্সফরমেশন মানে কি, ওই যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছি, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। সেকেন্ড ইয়ারের যারা করছো আর কি, সেকেন্ড ইয়ারে তো আগে পড়াইছিলাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেকেন্ড ইয়ারে আছে, ইনশাল্লাহ আবার করাবো। তারপর ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে ওই যে বাংলা থেকে কি ইংলিশে ট্রান্সলেট। প্রভাব, প্রভাব মানে কি প্রবাদ, প্রবচন। আবার ট্রান্সফরমেশন আর আরেকটা অংশ কি ভয়েস, হ্যাঁ, এটাও আমরা করতে হবে। সবগুলোর এক্সারসাইজ এখানে দেওয়া আছে। ভয়েসের দেখো একসাথে কতগুলো পেজ দিছে, এগুলো সব বিগত বছর কোয়েশ্চেন, এগুলো এইখান থেকে ইনশাল্লাহ কি 70% তোমরা কমন পেয়ে যাবে। আমি তো তোমাদেরকে বললাম যে দেখাবো যে কিভাবে কমন গুলো আসে। হ্যাঁ, তো এই শেষ পর্যায়ে তারা যেটা করলো, এগুলো হচ্ছে সব মেডিকেলের কোয়েশ্চেন, বিগত বছরের সব কোয়েশ্চেন, বিগত বছরের সব মেডিকেল কোয়েশ্চেন, আবার বিগত বছরের বিসিএস কোয়েশ্চেন, এগুলো থেকে কি প্রশ্ন রিপিট হয়। তো আমরা এতটুকু পর্যন্ত দেখো টোটাল। এখানে এই যে দেখো আর্টিকেল দিয়ে শুরু করলো, টোটাল এখানে পেজ আছে কয়টা দেখো, 230 পৃষ্ঠা। এখন তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই, এখানে টোটাল পেজ আছে কয়টা বললাম, এই টোটাল পেজ আছে কয়টা দেখো তো, কয়টা কয় পেজ আছে টোটাল, 230 পেজ না? হ্যাঁ। তো এখন দেখো আমি তোমাদেরকে দেখাই, অনলাইন ক্যালকুলেটর দেখাই, অনলাইন ক্যালকুলেটর দেখো এখানে। তো আমি যদি 230 পৃষ্ঠা, 230 পৃষ্ঠা ডেইলি যদি 5 পৃষ্ঠা করে পড়ি, ডেইলি যদি 5 পৃষ্ঠা করে পড়ি, আমার সময় লাগতেছে কয়দিন, 46 দিন। সময় লাগতেছে কয়দিন, 46 দিন।
ডেইলি যদি এই 230 পৃষ্ঠা আমি 5 পৃষ্ঠা করে পড়ি, তো আমি যদি এই 46 পৃষ্ঠাকে আবার দিই, 46 পৃষ্ঠাকে ডেইলি যদি 10 পৃষ্ঠা করে পড়ি, আমার সময় লাগতেছে কয়দিন? কিরে সরি, 230 পৃষ্ঠা হবে। 230 পৃষ্ঠাকে 230 পৃষ্ঠাকে যদি আমি ডেইলি 10 পৃষ্ঠা করে পড়ি, দেখো কয়দিনে শেষ হয়ে যায়? পুরো বইটা শেষ হচ্ছে কয়দিনে? 23 দিনে। আমার মূল কথা হচ্ছে কি, মানে আমার প্রিপারেশনের মূল কথা হচ্ছে আমি শেষ করব। প্রথমে হয়তো 10 পৃষ্ঠা করে শেষ করলাম, অথবা কি 5 পৃষ্ঠা করে শেষ করলে আমার 45 দিন বা 46 দিন লাগতেছে। এখন তুমি যে একটা বিষয়ে সাকসেস হওয়ার কি টু সাকসেসটা কি? কি মানে কি? চাবি, মূল বিষয় কি? কোন একটা বিষয়ে সাকসেস হওয়ার মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে লেগে থাকা। প্রথমে আমি ধরো 45 দিন অথবা 23 দিনে শেষ করলাম। প্রথমে ওই শেষ করাতে তোমার 50% শেষ হবে, 50 ভাগ শেষ হবে, 100% শেষ হবে না। আমি করলাম কি, 23 দিনে একবার শেষ করার পরে ওটা আবার শেষ করলাম, আবার শেষ করতে আমার 20 দিন লাগবে। এই শেষ করাতে আমার 70% শেষ হবে। আবার শেষ করলাম, আবার শেষ করাতে আমার 18 দিন বা 16 দিন লাগবে। এই শেষ করাতে আমার 90% লাগবে। আবার শেষ করলাম, আবার শেষ করতে আমার 15 দিন লাগবে। এই শেষ করাতে আমার 100% কমপ্লিট হয়ে যাবে। তো মূল বিষয়টা কি? ওই যে প্রথমে শেষ করতে গেলে 50% শেষ হয়েছে, তুমি বুঝবা না, মাথায় এরকম এরকম, কিরে এটা এরকম মিলে না কেন? এগুলো মাথায় না রেখে তুমি পড়তেই থাকবা। এক সময় এটা মাথার ভিতর এমনিতেই চলে আসবে। কিন্তু আমাদের স্টুডেন্টরা একবার বেজে গেলে তারা আর সামনে যায় না। ইস, কি হবে, এটা বুঝতেছি না, আরে বাবা বুঝতেছি না, ওটা থাক না। সেকেন্ড টাইম যখন আমি আবার পড়তে যাব, টিচারের সাথে আর একটু আলোচনা করলাম, বন্ধুদের সাথে একটু আলোচনা করলাম, এমনিতে ওটা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা পুরো প্রসেসটা কিন্তু শেষ পর্যন্ত থাকি না। আমরা গেমের মাঝখানে হাল ছেড়ে দিয়ে আবার ফিরে চলে আসি। দেখো প্রত্যেকটা স্টুডেন্টের এই ক্ষেত্রে 1% স্টুডেন্ট সাকসেস হয়, তারা কিন্তু হাল ছাড়ে না। ওদের কি টু সাকসেস কি? তোমার জন্য ওদের জন্য দিনটা 24 ঘন্টা, তোমার জন্য 24 ঘন্টা। যারা সাকসেস হচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, ভালো জায়গায় চান্স পাচ্ছে, সবার জন্য ডেটা কিন্তু 24 ঘন্টা, তোমার জন্য 24 ঘন্টা। কিন্তু পার্থক্য ওর আর তোমার মধ্যে পার্থক্য, ও হাল ছাড়ে না, তুমি হাল ছেড়ে দাও। কথা হচ্ছে এটা। গেম শেষ না হওয়ার আগে আমরা হার মেনে চলে আসি। এত কঠিন কেন, এরকম কেন, ওরকম কেন, হ্যান ত্যান হাবি জাবি, কত আমাদের অজুহাত। প্রথমে একটা লেকচার দিল টিচার, হয়তো কোনো কারণে এটা বুঝতে পারিনি, সেকেন্ড টাইম পড়তে গিয়ে আবারও বুঝতে পারিনি, থার্ড টাইম গিয়ে ফোর্থ টাইম গিয়ে দেখবে যে এক সময় না এক সময় এটা নিজের মাথার মধ্যে চলে আসছে। অনেক সময় দেখা গেছে টিচার ক্লাসে পড়াইছে, বুঝি নাই, কিন্তু কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আমার মাথায় চলে আসে, না এটা তো এরকম হলে হয়ে যেত এটা। বোধগম্যটা মাঝে মাঝে হঠাৎ করে আসে না, ক্লাস নেওয়ার সময় আসে না, টিচার বললেও আসে না। কিন্তু দেখো যে কয়েকদিন পরে, না স্যার এটা এইভাবে বলছিল, এরকম বলছিল, হ্যাঁ তোমার বুঝে চলে আসছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। মূল কথা হচ্ছে লেগে থাকতে হবে, পরিকল্পনা থাকবে, লেগে থাকতে হবে। সবাইকে আমার কথা বুঝছো? সবার কি আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে কোনো মিরাকল বা অলৌকিক কোনো কিছু নেই। একেবারে কোনো কিছু এসে আল্লাহ একদম আকাশ থেকে এসে আমাকে খাওয়াই দিবে, ব্যাপারটা ওরকম না। তোমারটা তোমাকে অর্জন করে নিতে হবে। সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিবে যেটার যোগ্য তুমি। সৃষ্টিকর্তা তোমাকে সেটা কখনোই দিবে না যেটা তুমি যোগ্য না। তোমাকে এখানে যোগ্য করে নিতে হবে। মূল কথা হচ্ছে এটা। ফিল্ড থেকে পালিয়ে আসা যাবে না। পরিকল্পনা থাকবে, 1 মাসের পরিকল্পনা থাকবে, 1 সপ্তাহের পরিকল্পনা থাকবে। 1 মাসের যদি আমি পরিকল্পনা করি, তাহলে 1 মাসে আমার কয় পৃষ্ঠা যাচ্ছে? 10 পৃষ্ঠা করে যদি যাই, আমার 1 মাসে ও, আহ, 1 মাসে না, 23 দিনে পুরোটা শেষ হয়ে যাবে। 23 দিনে পুরোটা শেষ হয়ে যাবে।
আর যদি আমি 5 পৃষ্ঠা করে যাই 15 দিনে অর্ধেক শেষ হবে। 15 দিনে অর্ধেক শেষ হবে। তুমি তোমার প্ল্যান গুলো প্রতিদিনের প্ল্যান প্রত্যেকটা এক একটা দিন মিলে এক একটা সপ্তাহ গঠন করবে, এক একটা সপ্তাহ মিলে এক একটা মাস গঠন করবে, এক একটা মাস মিলে এক একটা বছর গঠন করবে। প্রত্যেকটা সাকসেসফুলের দিনের সমষ্টি হচ্ছে প্রত্যেকটা সাকসেসফুল উইক, প্রত্যেকটা সাকসেসফুল উইকের সমষ্টি হচ্ছে প্রত্যেকটা সাকসেসফুল মান্থ, প্রত্যেকটা সাকসেসফুল মান্থের সমষ্টি হচ্ছে প্রত্যেকটা সাকসেসফুল ইয়ার। এটা তোমাকে বুঝতে হবে। আমি যখন ক্লাস নিতাম সবসময় ক্লাসে বলতাম 9-10-এ তুমি যেই দিনগুলো কাটাইছো, 9-10-এ তুমি যেভাবে সময়গুলো কাটাইছো, ওই সময়গুলো তোমাকে বিজ্ঞান কলেজে নিয়ে আসছে, অথবা তোমাকে হাজারাত উজুতে নিয়ে গেছে, অথবা তোমাকে চিটাং কলেজে নিয়ে গেছে, অথবা সিটি কলেজে নিয়ে গেছে। এবং আজকের এই দিনগুলো তোমাকে বলে দিবে, আজকের এই দিনগুলো প্রত্যেকটা দিন তোমাকে বলে দিচ্ছে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে কি বুয়েটে হাঁটবা নাকি মেডিকেলে হাঁটবা নাকি রাস্তায় রাস্তায় ঘুরবা। এটা হচ্ছে চিরন্তন সত্য। 9-10-এর প্রত্যেকটা দিনের মাধ্যমে প্রত্যেকটা সপ্তাহ গঠন হয়েছে, প্রত্যেকটা সপ্তাহের মাধ্যমে প্রত্যেকটা মাস গঠন হয়েছে, এবং প্রত্যেকটা মাসের একটা সমষ্টি তুমি রেজাল্ট পাইছো। এবং এই যে সময়গুলো কাটাচ্ছ, এই সময় দিন বা সপ্তাহ বা মাসগুলো কাটাচ্ছ, এইগুলোই বলে দিবে এই প্রত্যেকটা দিন যদি সাকসেসফুল হয় তুমি তো সাকসেস পাবো, এই প্রত্যেকটা দিন যদি আনসাকসেসফুল হয় তাহলে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সোজা কথা, স্বাভাবিক কথা। এখন আমি তোমাকে প্রত্যেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ে চিনিয়ে দিচ্ছি। এখন কি করবা, কিভাবে সিদ্ধান্ত নিবা, এটা তোমাকে নিতে হবে। সহযোগী হিসেবে আমি থাকবো। সোজা কথা হচ্ছে এটা। আমি যদি সহযোগী হিসেবে থাকি, তুমি যদি কি তোমার স্টেপ গুলো যদি তুমি কমপ্লিট না করো, তাহলে লুজার আলটিমেটলি কে? তুমি লুজার, আমি তো লুজার হব না। সুতরাং কেরিয়ারও তোমার, সার্টিফিকেটও তোমার, তোমাকে এটা ভাবতে হবে এবং বুঝতে হবে। তো এটাই ছিল আজকের তোমার আর্টিকেলের ব্যাপার। আমরা যেটা দেখলাম, সিলেবাসটা একটু দেখলাম। তো এরপর আমি যেটা করব, আমার যখন ফার্স্ট পেপার ইউনিটটা শেষ হবে তখন আমি আর্টিকেলও শেষ করাবো। আর্টিকেল শেষ করানোর পরে আমি এইচএসসির এক্সারসাইজ গুলো ধরবো, এবং ওই যে যে তোমার ইয়েগুলো আসছে, কি আসছে, আহ, এই যে মেডিকেল বা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন গুলো আসছে ওগুলো ইনশাল্লাহ সলভ করবো। এভাবে আমরা এগিয়ে যাব। কথা বুঝাতে পারছি? Yes, sir. হ্যাঁ। এখন আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে টু উইমেন। টু উইমেন কোথায় ছিল? ইউনিট 1-এ ছিল টু উইমেন। দেখো যে টু উইমেন এটা 12 পেজে আছে। আর তোমরা বইয়ে যাও। সরি, আচ্ছা আচ্ছা, আমি তো চেঞ্জ করি নাই। বইয়ে আসো, যে এখন দেখবা টু উইমেন, এটার মাধ্যমে আমাদের ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তো টু উইমেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা আউটলাইন দেখিয়ে দিই টু উইমেন থেকে আমরা কি কি করবো। সবার জন্য গুরুত্বপূর্ণ, 22 সালের বা 21 সালের যারা পরীক্ষা দিবা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আউটলাইনটা দেখিয়ে দিই। আমাদের আউটলাইন বলতে যে প্ল্যান থাকে, অর্থাৎ আমরা যেভাবে আমরা কাজগুলো করি, এই যে ফার্স্ট পেপারের টেক্সচুয়াল উইথ ক্লোজ উইথাউট ক্লোজ গুলো আমরা করতেছি। এই যে এটা হচ্ছে উইথ ক্লোজ, এটা হচ্ছে টু উইমেন এর প্রথম ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে আসবে, আর এটা আসবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে। এই রিয়ারেঞ্জটাও আসবে, বোথ ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার দুটোর জন্য গুরুত্বপূর্ণ। এই কি রিয়ারেঞ্জটাও আসবে। হ্যাঁ, এই তিনটা আমরা এক্সারসাইজ করব। এর পাশাপাশি আরো দুটো এক্সারসাইজ করব, দুইটা না আরো তিনটা এক্সারসাইজ করব। আরো তিনটা এক্সারসাইজ গুলো কি যেহেতু গুরুত্বপূর্ণ সেজন্য এটার উপর আরো তিনটা এক্সারসাইজ অতিরিক্ত থাকবে। প্রথমত অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, দ্বিতীয়ত এমসিকিউ থাকবে, এবং তৃতীয়ত এখান থেকে একটা ফ্লো চার্ট থাকবে। অর্থাৎ এখানে আমি তিনটার কথা উল্লেখ করলাম, টোটাল এক্সারসাইজ থাকবে 6টা। এখানে আমি তিনটা যেগুলো রিটেন থাকে এগুলো আমি ইমেজ আকারে এখানে দিলাম আর কি, কিন্তু টোটাল থাকবে কয়টা? 6টা। তো আসো এবার আমরা শুরু করে দেই।
12 পেজ। আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি যে আমরা যেভাবে করি আর কি, মানে প্যারাগ্রাফ দিয়ে দিই, এটার উপর আমার প্রায় 2-3 ক্লাস লাগবে। তো আজকে ইনশাল্লাহ যতটুকু পারি অতটুকু পড়ানোর পরে প্যারাগ্রাফ দিয়ে দিব, যাতে করে তোমরা ওই 2-3 ক্লাসে শুধু একটা প্যারাগ্রাফ ভালো করে শিখে ফেলতে পারো। সবার কাছে কথা ক্লিয়ার? Yes, জি sir. স্যার। আমি আগে আগে দিয়ে দিচ্ছি কেন, যেন তোমরা সময় বেশি পাও, শেখাতে সময় বেশি পাও, একদম গাদাগাদি যেন করতে না হয়। তো আসো এবার যে আহ, এই প্রথম প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম প্যারাটা থেকে এমসিকিউ তেমন একটা আসে না, 2-একটা আসবে, আমি সেগুলো বলে দিব, কিন্তু এই প্রথম প্যারা থেকে তোমার 2টা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই আসে। কোয়েশ্চেন বলতে 2টা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে। আমি গত ক্লাসে আমার এক ধরনের প্ল্যান ছিল যে আমি এভাবে পুরো প্যাসেজ পড়াবো, তারপরে প্রশ্ন দিব। এখন আমি ওভাবে করব না। আমি এখন যেটা করব, এই এক প্যারা পড়াবো, এক প্যারা পড়ানোর পরে এইখান থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো আলোচনা করার পরে তারপর আমি দ্বিতীয় প্যারাতে যাব। সবার কাছে ক্লিয়ার? जी सर। এবং দ্বিতীয় প্যারাতে পুরোপুরি পড়ানোর পরে যত ধরনের প্রশ্ন আসবে সবকিছু আলোচনা করার পরে আমি তৃতীয় প্যারাতে যাব। এখানে আমি কোনো তাড়াহুড়া করব না, যতটুকু তোমার পড়া দরকার আমি ততটুকুই পড়াবো। প্রয়োজনে আমার এক ক্লাস, সেটার সময় যতক্ষণ লাগুক তোমাকে ততক্ষণ ধৈর্য ধরতে হবে। তো আসো এবার, Valentina Tereskova was born in the village Marsland Kovo, a district in Central Russia. এগুলো তাদের নামগুলো খুবই উদ্ভট টাইপের নাম। এটা সেন্ট্রাল রাশিয়ার এই ডিস্ট্রিক্টে সে জন্মগ্রহণ করেছে। ভিলেজের নাম হচ্ছে এটা, আর ডিস্ট্রিক্ট হচ্ছে এটা। তারপর সেন্ট্রাল রাশিয়া, সেন্ট্রাল মানে কি কেন্দ্রীয়, রাশিয়ার কেন্দ্রে সে জন্মগ্রহণ করেছে। সেন্ট্রাল শব্দের অর্থ কেন্দ্র। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল আর কি। সে সেন্ট্রাল রাশিয়ায় জন্মগ্রহণ করেছে, তার ভিলেজের নাম হচ্ছে এটা, আর ডিস্ট্রিক্টের নাম হচ্ছে এটা। তো দেখো পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তার মানে যত ধরনের প্রশ্ন আসবে এখানে পাস্ট টেন্সেই আসবে। তেরেস্কোভাস ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন, ওয়াজ আ ট্রাক্টর ড্রাইভার এন্ড হার মাদার ওয়ার্ক ইন আ টেক্সটাইল প্ল্যান্ট। তো তেরেস্কোভার বাবা ছিলেন, তেরেস্কোভার বাবা তিনি ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার এন্ড হার মাদার ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্ল্যান্ট। এখানে টেক্সটাইল প্ল্যান্ট, বাবা দেখো একেবারে সিম্পল একটা পরিবারের মেয়ে। বাবা ট্রাক্টর চালাতেন এবং মাদার তিনি কি করতেন, টেক্সটাইল প্ল্যান্ট কাজ করতেন, টেক্সটাইল মিলে কাজ করতেন আর কি। টেক্সটাইল শব্দের অর্থ বুনন শিল্প জাতীয়, আমাদের দেশে যেগুলো আমরা কি বলি, গার্মেন্টস বলি। গার্মেন্টস প্ল্যান্টে ফ্যাক্টরিতে কি করতেন, চাকরি করতেন। তো তেরেস্কোভা began school in 1945 at age of 8, but left school in 1953 and continued her education through distance learning. তো সে স্কুল জীবন শুরু করেছিল, স্কুল জীবন শুরু করেছিল 1945 সালে, যখন তার বয়স ছিল মাত্র 8 বছর। কিন্তু লেফট স্কুল, সে স্কুল ত্যাগ করে 1953 সালে, and continue her education through distance learning, স্কুল থেকে বিদায় নিয়ে সে ডিস্টেন্স লার্নিং এর উপর পড়াশোনা করে। ডিস্টেন্স লার্নিং শব্দের অর্থ কি, ডিস্টেন্স, ডিস্টেন্স লার্নিং, ডিস্টেন্স শব্দের অর্থ কি, দূরত্ব। হ্যাঁ, দূরত্বের উপর পড়াশোনা শুরু করে, দূরত্ব বিষয়ক সাবজেক্টের উপর সে পড়াশোনা শুরু করে। She became interested in parachuting. প্যারাশুটিং মানে কি, ওই যে হেলিকপ্টার অথবা বিমান থেকে যারা ঝাঁপ দেয়, জাম্প করে, এটাকে প্যারাশুটিং বলে। became interested in parachuting from young age, ছোটবেলা থেকে সে প্যারাশুটিং এর প্রতি কি ছিল, খুবই আগ্রহী ছিল ছোটবেলা থেকে। and trained in skydiving at the local aero club, এবং স্থানীয়, এই লোকাল শব্দের অর্থ কি, স্থানীয়, কোথায়,
যে স্থানীয় এরো ক্লাবে সে কি করেছে, তোমার ট্রেন করতো, মানে নিজেকে ট্রেন্ড আপ করতো, এন্ড মেকিং হার ফার্স্ট জাম্প, এবং প্রথম সে বিমান থেকে জাম্প করেছিল এট দ্য এজ 22, 22 বছর বয়সে সে বিমান থেকে জাম্প করেছিল অন 21 মে 1959। তো 21 মে 1959 সালের 22 বছর বয়সে সে প্রথম বিমান থেকে জাম্প করেছিল। এট দ্য টাইম শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন দ্য লোকাল ফ্যাক্টরি। ওই সময়ে কাজ করতো একজন টেক্সটাইল ওয়ার্কার হিসেবে, সে কাজ করতো কোথায়, একটা ফ্যাক্টরিতে, স্থানীয় একটা ফ্যাক্টরিতে, ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সে কি করতো, কাজ করতো। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ। হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে, আমি বলবো সবগুলো। এক্সপার্টাইজ, তো এটা ছিল তার দক্ষতা। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং। স্কাই ডাইভিং এ এটা ছিল কি, তার দক্ষতা। দ্যাট স্কাই ডাইভিং এ, এই যে আকাশে যে জাম্প করতে পারতো, এই দক্ষতাটা তাকে কি করেছিল, সিলেক্ট করেছিল। এই দক্ষতার কারণে সে সিলেক্টেড হয়েছিল কি হিসেবে, কসমোনেট। কসমোনেট মানে কি, নভোচারী। নভোচারী হিসেবে সে সিলেক্টেড হয়েছিল। এখানে এই দুটো ওয়ার্ডই খুবই গুরুত্বপূর্ণ। কসমোনেট, কসমোনেট শব্দের সিনোনিম লিখো অ্যাস্ট্রোনট। এই লিখে রাখো, কসমোনট, অ্যাস্ট্রোনট, এস। আচ্ছা বাদ দাও, এখন এখন লেখার দরকার নাই, আমি আগে প্রশ্নগুলো আলোচনা করে ফেলি। এখন বললাম যে কি, একটা প্যারাগ্রাফ পড়বো, পড়ার পরে এখানে যত ধরনের প্রশ্ন আসে আমরা সব ধরনের প্রশ্ন কি করব, আলোচনা করব। তো প্রশ্ন কি কি আসে, প্রথমত তোমাকে বলবে এই ম্যান্ডেলার আর্লি লাইফ সম্পর্কে আলোচনা করো। ম্যান্ডেলার আর্লি লাইফ। এখন প্রশ্নে আসবে কি, আর্লি লাইফ, আর্লি, আর্লি শব্দের অর্থ কি, আর্লি শব্দের অর্থ হচ্ছে পূর্বের, লাইফ শব্দের অর্থ কি, জীবন। বললো কি, ম্যান্ডেলার পূর্বের জীবন নিয়ে আলোচনা করো। স্যার ম্যান্ডেলা না তো? সরি ইয়ার, তার স্কুবার পূর্বের জীবন নিয়ে আলোচনা করো। এটা 10 মিনিটস পরে শেষ হয়ে যাবে, তোমরা আবার একইভাবে কি, ওই যে লিঙ্কে ঢুকে আবার চলে আসবে আর কি। তো টেলিস্কোপার আর্লি লাইফ সম্পর্কে আলোচনা করো। কিরে আজকে ওরা কই, আবির, তারপরে আবির, আশরাফ, আবির, আশরাফ, তারপরে রিজওয়ান, সিফাত, তিনজনে অনুপস্থিত, কি সমস্যা? আচ্ছা, আবির স্যার গ্রামে গেছে। ও এখন গ্রামে না, আবির গ্রামে না এখন? জি স্যার, ও গ্রামে। ও, তোমার গ্রাম কোথায়, সামিনের গ্রাম কোথায়? আমার গ্রাম স্যার বাঁশখালী। ও আচ্ছা, তুমি কি বাঁশখালী থেকে ক্লাস করতেছো? না না, আমি এখন টাউনে। টাউনে কোথায় থাকো? আমি বাকুলিয়া থাকি স্যার। ও, বাকুলিয়া, আচ্ছা আচ্ছা। আবিরের সাথে কি একসাথেই থাকো? না না, ও একসাথে থাকি না। ও আলাদা ফ্যামিলি থাকে, ও থাকে হচ্ছে বহদ্দারহাট, আমি থাকি বাকুলিয়া। তো শহরে পড়ে আছে কেন, গ্রামে চলে যেতা। গ্রামে কি করবো স্যার? গ্রামে লকডাউনে সবকিছু বন্ধ, কোনো টিচার কি অফলাইনে পড়াচ্ছে নাকি, ফিজিক্যালি কেউ পড়াচ্ছে? হ্যাঁ স্যার, বাসায় একটা এমনি স্যার আছে তো। ও, বাসায়, গ্রামে চলে যেতে পারলে ভালো, এটা আর কি। এখন তো আবার আবার লকডাউন দিছে 7 দিনের। যাই হোক, আহ, এখন তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করি। যে যে প্রশ্নটা বললাম এটা এইভাবেই আসবে, আমি তোমাদেরকে দেই যে আহ, নতুন একটা পেজ নিব, নতুন পেজ লাগবে না, আমরা এটাতে আসলাম, এন্টার, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। তো from a reading the passage,
from your reading of the প্যাসেজটা পড়ার পরে describe Valentina Tereshkova's early life in 2 to 3 sentences. Describe Tereshkova লিখে Tereshkova's early life in 2 to 3 sentences. তো ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবনকে 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে কি বলছে, ডেসক্রাইব করতে বলছে বা বর্ণনা করতে বলছে। তো এখানে মূল বিষয় কোনটা, মূল শব্দ হচ্ছে এটা, মূল শব্দ এটা বলতে আর্লি লাইফ, তার শুরুর জীবন। শুরুর জীবন মানে কি, শুরুর জীবন কাকে বলে? শুরুর জীবন বলতে তার জীবনের বিগিনিংটা, অর্থাৎ জীবন শুরু হয়েছে কি 1 বছর বয়স থেকে না একদিন থেকেই। শুরুর জীবনের ঘটনা তো এখানেই আছে যে সে স্কুলে ভর্তি হয়েছিল, তেরেস্কোভা began school in 1953 and continue her education through distance learning. তারপর প্যারাশুট ফ্রম ইয়াং এজ, এতটুকু দিলে হবে। 2 থেকে 3 সেন্টেন্স বলছে তো, এই যে দেখো আমি এতটুকু লিখলে বইয়ের ক্ষেত্রে তো তোমার এতটুকুতে হয়ে যাবে। আমি এই অংশটা নিলাম। সে বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, আবার এগুলোও কিন্তু আসে, তার জীবনটা সে ইন্টারেস্টেড ছিল প্যারাশুটিং এর প্রতি, এবং সে স্কাই ডাইভিং করেছিল একটা লোকাল এরো ক্লাবে, এবং ফার্স্ট জাম্প করেছিল 22 বছর বয়সে, এবং প্রথম জাম্প করেছিল কত বছর বয়সে? 22 বছর বয়সে। এতগুলা কিন্তু দিতে বলা নেই, অনেক স্টুডেন্ট এতটুকু পর্যন্ত দিয়ে দিবে। আসলে তোমাকে এতটুকু দিলে মার্কস দিবে 1 নাম্বার, কিন্তু এতটুক দিলে মার্কস দিবে 2 নাম্বার। কেন দিবে? কারণ প্রশ্নে বলে দিছে তোমাকে 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে লেখার জন্য, এখানে তোমাকে 5 থেকে 6 সেন্টেন্স লেখার জন্য বলে নাই। আমি কি কথা ক্লিয়ার করতে পারছি সবার কাছে? জি স্যার। তো দেখো আমি অ্যান্সারটা ডেকোরেট করলাম এইভাবে। অ্যান্সার তো আমি আমার মতো দিচ্ছি, তোমাদেরকে তো ভাবে বুঝিয়ে লিখতে হবে আর কি, একটু খেয়াল করো। তেরেস্কোভা বিজ্ঞান স্কুল, এই যে তেরেস্কোভা began school in 1945 at the age of 8, 8 বছর বয়সে, but left school in 1953 and continue her education through distance learning. এবং 1953 সালে সে স্কুল থেকে কি নিয়ে, ডিস্টেন্স লার্নিং, স্কুল থেকে বিদায় নিয়ে সে ডিস্টেন্স লার্নিং এর উপর পড়াশোনা করে। তো এটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। এরপর এই প্যারা থেকে এই প্রশ্নটা আসে। আরো একটা প্রশ্ন আসবে, আমি তোমাদেরকে প্যারাটা আবার দেখাই যে এখানে সে যে প্যারাশুটিং এর প্রতি আগ্রহী ছিল, হ্যাঁ, এই কথাটা তোমাকে বলতে বলবে যে প্যারাশুটিং এর প্রতি সে কিরকম আগ্রহী ছিল। যেমন ধরো আমি প্রশ্নটা এভাবে বলতে পারি যে ডেসক্রাইব ভ্যালেন্টিনাস, ডেসক্রাইব তেরেস্কোভাস ইন্টারেস্ট ইন নট মোর দেন 3 সেন্টেন্সেস। আবার বলি যে ডেসক্রাইব ভ্যালেন্টিনাস ইন্টারেস্ট in not more than 3 sentences. মানে বর্ণনা করো ভ্যালেন্টিনা তেরেস্কোভার ইন্টারেস্ট বা আগ্রহ, তুমি বর্ণনা করো 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে তার আগ্রহ তুমি কি বর্ণনা করো। তো এখানে দেখো she became interested in parachuting from young age, ছোটবেলা থেকে সে প্যারাশুটিং এর প্রতি আগ্রহী ছিল, and trained in skydiving at local aero club, এবং লোকাল এরো ক্লাবে নিজেকে প্রশিক্ষিত করেছিল, making her first jump at the age of 22, প্রথম সে জাম্প করেছিল 22 বছর বয়সে 1959 সালে। এতটুকু দিলে কি অ্যান্সার হয়ে যাবে। তো অ্যান্সারটা আমি গুছিয়ে দিই তোমাদেরকে। 3 নাম্বার কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 প্রশ্নটা আমি আবার বলি, describe Valentina's interest, describe Tereshkova's
interest in not more than 3 sentences, in not more than 3 sentences, 3 সেন্টেন্সের উপরে যাওয়া যাবে না। তো এই ইন্টারেস্ট শব্দের অর্থ কি? ইন্টারেস্ট শব্দের অর্থ কি? এই লিখে রাখো, না পারলে লিখে রাখো। এই পুরো অ্যান্সারটা তুমি করতে পারবে না যদি এই ইন্টারেস্ট শব্দের অর্থ না জানো। ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে আগ্রহ। ইন্টারেস্ট শব্দের অর্থ কি? আগ্রহ। তুমি এটার অ্যান্সার করতে পারবে না যদি কি এটার ইয়ে না পাও, অর্থ বুঝতে না পারো। হ্যাঁ, তো অ্যান্সার আমি বললাম। তো ওই বই থেকে যাই, আবার বই থেকে এই দেখো এতটুকু আমি নিলাম, হুবহু মিলে যাচ্ছে, ওই জন্য আমি হুবহু নিচ্ছি আর কি। She became interested in parachuting from young age and trained in skydiving and local aero club, making her first jump at age 22 on 21st May 1959. তো আশা করি সবাই দেখতেছো। 2 এর অ্যান্সার আমি লিখলাম। ডেসক্রাইব, এই যে দেখো বলছে কি 2 থেকে 3 লাইন, এখানে দেখো এখানে 1.5 লাইন হয়েছে। 1.5 লাইন হয়েছে কারণ কি এটা তো তোমার কম্পিউটারের স্ক্রিন, তুমি লিখতে গেলে এটা 2 থেকে 3 লাইন হয়ে যাবে। সে বিকেম ইন্টারেস্টেড, যে কথাটা বললাম সেটা ওইখানে দিলাম। তার মানে এখন যে প্যারাটা পড়লাম ওই প্যারাতে এই 2টা প্রশ্ন আসবে, এই 2টা প্রশ্ন আমরা শিখে নিলাম। তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে এই প্রশ্নটা, যেমন ধরো এখন এই প্রশ্নটা তোমরা কি করবা, আরেকবার ভালো করে দেখবা। এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, নিচ থেকে লিখবা। আহামরি কিছু না, আমি জাস্ট যে টেন্সে দিছি একই টেন্সে দিছি, সবগুলো অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ, আহামরি কিছু না, যে যেভাবে বই আছে সেভাবে বোঝাই দিছি। এখান থেকে বলছি সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন আসবে। সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন একটা হচ্ছে এক্সপার্টাইজ আর একটা হচ্ছে কসমোনেট। এই মিটিং কিন্তু বন্ধ হয়ে যাবে, তোমরা আবার লিংকে গিয়ে আবার আসবে। আচ্ছা, হ্যাঁ সবাই আসছে। তো দেখো এই প্যারাটা থেকে 3টা শব্দ গুরুত্বপূর্ণ। প্যারাটা থেকে 3টা শব্দ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে প্লান্ট, আরেকটা হচ্ছে এক্সপার্টাইজ, আরেকটা হচ্ছে কসমোনেট। এই 3টা শব্দ গুরুত্বপূর্ণ। আসলে এগুলোর সিনোনিমাস ওয়ার্ড গুলো আমরা লিখে নিই। এক্সপার্টাইজের 3টা শব্দ আসে, যেমন ধরো এক্সপার্টাইজ শব্দের অর্থ দক্ষতা বা প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি। তারপরে এক্সপার্টাইজের আরো শব্দ হচ্ছে তোমার
Skill or ability. X proficiency, skill, SKI, skill, ability, skill, ability. Cosmonaut, এগুলো সব সিনোনিমাস ওয়ার্ড। কসমোনট, এই কসমোনটের সিনোনিম হচ্ছে অ্যাস্ট্রোনট বলেছিলাম, STRONAUT, অ্যাস্ট্রোনট। আর প্লান্ট শব্দের অর্থ হচ্ছে মিলস অথবা ফ্যাক্টরিজ। প্লান্ট, এই প্লান্ট শব্দের আরেকটা অর্থ আছে কিন্তু, ও, চারা গাছ, ছোট ছোট চারাগুলোকে প্লান্ট বলে। এখানে দেখো এই প্লান্ট শব্দটা এখানে হচ্ছে মিল অথবা ফ্যাক্টরিজ, মিলস পাওয়ার ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিজ। তারপর আরেকটা কি ছিল, মিলস ফ্যাক্টরিজ। হ্যাঁ, এই দুইটাই, মিলস আর ফ্যাক্টরিজ, প্লান্ট। কসমোনট, অ্যাস্ট্রোনট, স্যার এই হচ্ছে প্ল্যান্ট অর্থ কি? প্লান্ট শব্দের অর্থ মিল অথবা ফ্যাক্টরি। আবার এটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কি চারা গাছ। প্লান্ট, চারা গাছ, ছোট ছোট গাছগুলোকে চারা গাছ বলা হয়। তো আসো এবার আমরা সেকেন্ড প্যারাতে চলে যাই। তো বলছে কি আফটার দ্য ফ্লাইট, ফ্লাইট শব্দটা গুরুত্বপূর্ণ, আমি বলবো সবগুলো একসাথে বলবো। আফটার দ্য ফ্লাইট, ফ্লাইট মানে উড্ডয়ন। ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে, ইউরি গ্যাগারিন হচ্ছে কে দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। আউটার মানে কি বাইরের, স্পেস, স্পেস শব্দের অর্থ কি? এই চৈতি বলো তো, স্পেস শব্দের অর্থ কি? শান্তি না স্যার? হ্যাঁ, এটা স্পেস। মহাশূন্য। চৈতি মহাকাশ বা মহাশূন্য। হ্যাঁ, তো হিউম্যান বিইং, ইউরি গ্যাগারিন হচ্ছে প্রথম হিউম্যান বিইং যে মহাশূন্যে গিয়েছিল 1961। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ উইমেন ইন স্পেস। আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে বৈশ্বিক রাজনীতি, একটা কথা তোমরা সবসময় শোনো, বৈশ্বিক রাজনীতি। যেমন ধরো চিরশত্রু হচ্ছে কে, সবচেয়ে, যেমন ধরো পাকিস্তান, আবার ভারত। চিরশত্রু, সবসময় বৈরী সম্পর্ক দেখা থাকে, সবসময় মারামারি, প্রত্যেকটা মাসে কি এক একটা সোলজার নিহত হয়, কারো দুইটা হয়, কারো তিনটা হয়। এটা হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী। আবার ভারতের সাথে আরো বেশি শত্রুতামি আছে কার, যে চায়নার। এগুলো সব, ভারত মানে এমন একটা দেশ, তার চারপাশে সবাই তার শত্রু। ভারতের সাথে কারোই সম্পর্ক ভালো নাই, সবাই শত্রু। একদিকে তোমার সেভেন সিস্টার আছে, ওই সেভেন সিস্টারের প্রত্যেকটা রাজ্যই স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। প্রত্যেকটা রাজ্যই চাচ্ছে কি তারা স্বাধীনভাবে কি আলাদা আলাদা রাষ্ট্র গঠন করবে, আলাদা আলাদা হয়ে থাকবে। সেভেন সিস্টার, তাদের যে সেভেন সিস্টার আছে। আবার বাংলাদেশের সাথে সম্পর্ক গভর্নমেন্টের ভালো থাকলেও বাংলাদেশের জনগণের সাথে ভালো নাই। আর ভারতের সাথে যেটা এই যে পাকিস্তানের সাথে ভারতের সাথে সম্পর্ক, তার এটা বলার বাইরে। আবার চায়না, সে তো বাঘে মহিষে লড়াইয়ের মতো। আবার এদিকে কে আছে, মিয়ানমার আছে। মিয়ানমার তো সে কন্ট্রোল করে কে, চায়না মিয়ানমারকে কন্ট্রোল করে, রাশিয়া মিয়ানমারকে কন্ট্রোল করে। তো রাশিয়ার সাথে সম্পর্ক ভালো কার, আহ, মিয়ানমারের, চায়নার সাথে মিয়ানমারের। তারা তাকে কন্ট্রোল করে ভারতের উপর চাপ ক্রিয়েট করে। তো ঠিক ইন্টারন্যাশনালি, যেমন ধরো প্রথমে ইউরি গ্যাগারিন, সে হচ্ছে মার্কিন নাগরিক। যখন মার্কিন এটা পাঠালো, তখন সোভিয়েত ইউনিয়ন, এই যে সোভিয়েত ইউনিয়ন, 1990 সাল পর্যন্ত এই সোভিয়েত ইউনিয়ন নাম ছিল কার, রাশিয়ার। এই সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি, রাশিয়া। 1990 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল। এর আগে কিন্তু কি, এই যে দেখো ঘটনা কিন্তু 1961 সালের, ওই জন্য বলছে কি সোভিয়েত ইউনিয়ন। 1990 সালের পরে নামটা চেঞ্জ হয়ে যায় কি রাশিয়া। যখন মার্কিনিরা পাঠালো, তখন সোভিয়েত ইউনিয়ন বলছে কি তারা তো পুরুষ পাঠাইছে, ভালো কথা, আমরা মেয়ে পাঠাই। রাশিয়া বলছে আমরা মেয়ে পাঠাই, প্রমাণ প্রমাণ করে দিব যে কি আমাদের মেয়েরা তাদের পুরুষের চেয়েও শক্তিশালী। এটা হচ্ছে বৈশ্বিক রাজনৈতিক দম্ভ দেখানো। সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড উইমেন ইন স্পেস। মহাশূন্যে তারা কি পাঠাবে, মহিলা পাঠাবে। অন 16 ফেব্রুয়ারি 1962, প্রোলেটারিয়া। প্রোলেটারিয়া শব্দের অর্থ কি বলেছিলাম, কারো কি মনে আছে? প্রোলেটারিয়া,
চৈতির কি মনে আছে? নো স্যার। দেখো, কতগুলো মানুষ গরিব থাকে কিন্তু ওদের স্ট্যাটাস থাকে, ওদের সম্মান থাকে। গরিব কিন্তু শিক্ষিত, কিন্তু স্ট্যাটাস আছে। এই ধরনের এই ক্লাসগুলোর পিপলকে কি বলে? প্রোলেটারিয়া বলে, সম্মানিত আর কি। তো অন 16 ফেব্রুয়ারি, এগুলো তো আমি সিনোনিমাস ওয়ার্ড দিব। 16 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি 1962 সালে প্রোলেটারিয়া, প্রোলেটারিয়া কেন বলছে? যে সে শিক্ষিত ছিল, দক্ষ ছিল, কিন্তু সে গরিব ছিল। গরিব হলেও তার অন্যান্য যোগ্যতা ছিল। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, যে তারা সোভিয়েত ইউনিয়ন পাঠাবে, লোক পাঠাবে। এর জন্য 16 ফেব্রুয়ারি 1962 সালে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে কি সিলেক্ট করা হয় ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস। অ্যাপ্লিক্যান্টস মানে কি? আবেদনকারী, যেমন তোমরা কলেজে আবেদন করো না, অ্যাপ্লিক্যান্টস। তো প্রায় 400 এর উপরে, মোর দেন 400-এর উপরে অ্যাপ্লিক্যান্ট ছিল। 400 এর উপরে আহ, আহ, প্রার্থী ছিল আর কি। এর মধ্যে শুধুমাত্র একজনই সিলেক্টেড হয়, সে হচ্ছে তেরেস্কোভা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তো তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, আন্ডারগো শব্দের অর্থ আমি বলে দেবো। আন্ডারগো শব্দের অর্থ সহ্য করা। হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং, আ সিরিজ অফ মানে কি? একাধিক ট্রেনিং তাকে নিতে হয়েছিল। আন্ডারগো সহ্য করতে হয়েছিল বা একাধিক ট্রেনিং তাকে নিতে হয়েছিল। এর মধ্যে ট্রেনিং গুলোর মধ্যে কি ছিল? ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস এন্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স। সবগুলোই হচ্ছে এই সবগুলোই হচ্ছে ট্রেনিং। এই সবগুলোর মধ্যে প্রথম স্থান হতে 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 সে কি সিলেক্টেড হয়েছিল? কে? সে কোথায় যাবে? মহাশূন্যে যাবে। রাশিয়ান সরকার সিলেক্ট করলো যে সে কোথায় যাবে? মহাশূন্যে যাবে। তো এখন এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা সেগুলো শেষ করে ফেলি। কি কি প্রশ্ন আসে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে যে টেস্ট গুলো নিয়েছে এগুলোর উপর কিন্তু প্রশ্ন আসবে। যে টেস্ট মানে কি? শেষের 2 লাইনে যেই টেস্ট গুলো আছে, ওই টেস্ট গুলোর কথা বলছি। তো আহ, এখানে যে প্রশ্নটা আসে এই প্যাসেজে, শেষের 2টা লাইন থেকে একটা প্রশ্ন আসে যে which trainings did Valentina have to receive after joining the flight project? Which training? এই ট্রেনিং গুলো তাকে নিতে হয়েছিল। আমি প্রশ্নটা লিখে দেই তোমাদেরকে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, which training, ট্রেনিং একটা না, অনেকগুলা। which trainings did Tereskova থেকে Tereskova have to receive after joining the flight project? After joining the flight project, কোন কোন ট্রেনিং গুলো তাকে নিতে হয়েছিল? তো এইভাবে দিতে পারি যে ডিট আছে, এই ডিটের কারণে এখানে কি আসছে? হ্যাভ আসছে। তো এইভাবে দিতে পারি ভ্যালেন্টিনা, এখানে ডিট যেহেতু আছে আমি হ্যাড টু দিই। হ্যাভ টু আছে, এটা প্রেজেন্ট ফর্ম, ডিটের কারণে এখানে প্রেজেন্ট ফর্ম দিছে, কিন্তু প্রশ্ন আছে কোন টেন্সে? ডিট যেহেতু আছে পাস্ট টেন্সে, তো পাস্ট টেন্সে আছে, তো আমি এখানে পাস্ট টেন্সে দিব। ভ্যালেন্টিনা এভাবে দিই যে
Tereskova, had to receive রিসিভের পর আমি এই অংশটা নিয়ে আসি যে রিসিভ একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, had to receive ওয়েটলেস, এই যে এই ট্রেনিং গুলো, weightless flights, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in Wing Jet। তো প্রশ্নের আফটার এখানে যে আফটার জয়েনিং কোথায়, সরি প্রশ্নটা কোথায়, এই যে এই অংশটা আমি কপি করে নিই, কপি পেস্ট করে দিলাম। আফটার জয়েনিং দ্য ফ্লাইট প্রজেক্ট, এই দেখো এবার মিলছে কিনা। Which training did Valentina Tereskova have to receive after joining the flight project? তো Tereskova had to receive, তাকে শেষ করতে হয়েছিল, নিতে হয়েছিল ওয়েটলেস ফ্লাইটস, তারপর এটা এই সবগুলো ট্রেনিং ইউটিআই জেট ফাইটার্স আফটার জয়েনিং দ্য ফ্লাইট প্রজেক্ট। এটা আফটার জয়েনিং দ্য ফ্লাইট প্রজেক্ট এখানে আছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। কিরে আমি রেকর্ড অন করি নাই? স্যার করা আছে তো। ও হ্যাঁ, তো এই দুইটা প্যারা আজকে এতটুকুই পড়বো। এই দুইটা প্যারা থেকে আমি ওয়ার্ড গুলো আবার বলে দিই তোমাদেরকে। ওয়ার্ড গুলো বলতে নতুন ওয়ার্ড কি কি পেলাম একটু দেখি। আচ্ছা, অ্যাস্ট্রোনট পর্যন্ত ছিল, লেখো ফ্লাইট, ফ্লাইট, ফ্লাইট ছিল। তোমরা টেক্সটে দাগ দিয়ে রাখো FLIGHT, ফ্লাইট। ফ্লাইট শব্দের অর্থ কি? পুরা। সিনোনিম লিখো ফ্লাইং, FLYING, ফ্লাইং এয়ার ট্রাভেল, ট্রাভেল ফ্লাইট ছিল। এরপরে ছিল আন্ডারগো, আন্ডারগো মানে সহ্য করা বলেছিলাম, আন্ডারগো, আন্ডারগো শব্দের অর্থ সহ্য করা, বহন করা, ভোগ করা বা অতিক্রম করা। আন্ডারগো শব্দের অর্থ বহন করা, ভোগ করা বা অতিক্রম করা। এটা লিখো এনডিউর অথবা বিয়ার, এনডিউর অথবা বিয়ার, আন্ডারগো। এই দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো শব্দ লিখে রাখো। এর বাইরে হ্যাঁ, এই দুইটা শব্দ। তাহলে এই প্যারা থেকে দুইটা প্রশ্ন পেলাম, দুইটা শব্দ পেলাম। এবার বলো চৈতি, আজকের ক্লাসটা কি বুঝছো ভালো করে? জি স্যার, আমার তো স্যার আগে থেকে একবার করা ছিল। হ্যাঁ, তোমার জন্য একবার সহজ হবে। সোহেল, সোহেল কি বুঝছো, ক্লাসটা বুঝছো ভালো করে? জি স্যার, বুঝছি স্যার। মুনতাসির, ফাহমিদ, জি স্যার। বুঝে আসছে। তারপর সামিন, ফুয়াদ, বুঝছি স্যার। সাদ, আচ্ছা ও তো মেসেজে দেয় সাদ। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করি, কি বলো? আজকে আমরা জি যা যা স্যার। করলাম সেটা হচ্ছে ওই দুটো প্যারাগ্রাফ পড়লাম, দুটো লেসন পড়লাম। হ্যাঁ, লেসন পড়ার পরে আগামী ক্লাস ইনশাল্লাহ এখান থেকে শুরু করবো, সিন্স থেকে শুরু করে। এখানে এক একটা ধাপের এক একটা এক্সারসাইজ আছে, যেমন আজকে দুটো প্যারাগ্রাফে শুধুমাত্র অ্যান্সার কোয়েশ্চেন করছি, এবং আগামী দিন যেই ধাপগুলো করবো ওইখানে এই এক্সারসাইজ গুলো আসবে। কোনগুলা? এই যে উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, তারপরে রিয়ারেন্স, এক একটা প্যারায় এক একটা আসবে। এই রিয়ারেন্সটা পুরো প্যাসেজ থেকে আসবে।
তো এখন শেষ পর্যায়ে যে কথাটা বলতেছি, প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি আমি। যে প্যারাগ্রাফটা মানে ক্লাস শেষে দেওয়ার কথা ছিল সেটা আমি আর্লি দিয়ে দিচ্ছি। 2-3 ক্লাস তো এটা আমি কমপ্লিট করব। আর্লি দিয়ে দিচ্ছি কারণ কি? তোমরা যেন সময় নিয়ে এটা পড়ে আমাকে জমা দিতে পারো। আজকে শিখে রেডি করে ফেলবো, আমি যখন দিব ক্লাস যখন শেষ হবে, এই লেসনের উপর যখন ক্লাস শেষ হবে তখন আমাকে ছবি তুলে সাথে সাথে জমা দিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত স্যার করলাম। আরেকবার বলুন না। হ্যাঁ, যেটা বলছি, আমি আজকে এই যে লেসনটা পড়াইছি এই লেসনের উপর আজকেই প্যারাগ্রাফ দিয়ে দিব গ্রুপে, বুঝছো? জি স্যার। তো এই এইচডব্লিউ টা নিব কখন? আমার যখন এই লেসনটা পুরো শেষ হবে তখন আমি এইচডব্লিউ টা নিব। মানে আমি এটা আর্লি দিচ্ছি কেন? যেন তোমরা সময় বেশি নিয়ে, হাতে সময় বেশি নিয়ে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কাজগুলো করতে পারো, সেজন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সালাম আলাইকুম। স্যার আসসালামু নমস্কার। আলাইকুম স্যার। নমস্কার, ওয়ালাইকুম